ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। যাক, 2021 শিক্ষাবর্ষের শুরুতে আমি পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের প্রাথমিক বিজ্ঞান ক্লাসে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আমি আজ পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের টপিক হচ্ছে আমাদের পরিবেশ। এই অধ্যায়টি আমি গত ক্লাসেও আলোচনা করেছি, তবু তোমাদের বোঝার সুবিধার্থে অধ্যায়টি আবারও সংক্ষেপে আলোচনা করছি। তোমরা সবাই বইটি খুলে চিত্রগুলো মনোযোগ সহকারে দেখো এবং অধ্যায়টি পড়ো, তাহলে খুব সহজেই আমাদের আলোচনার সাথে মিলিয়ে নিতে পারবে। আমি গত ক্লাসে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু হোমওয়ার্কও দিয়েছিলাম। আজ আমি কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো যাক, সংক্ষেপে অধ্যায়টি আমরা আলোচনা করি। তো আমাদের অধ্যায়ের নাম ছিল আমাদের পরিবেশ। পরিবেশ তো আমরা নিচের ক্লাসও পড়েছি। পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তাই পরিবেশ। পরিবেশ দুই ধরনের, একটা হলো জড় পরিবেশ, একটা হলো প্রাকৃতিক পরিবেশ, একটা হলো কৃত্রিম বা মানুষের তৈরি পরিবেশ। তা আজকের পরিবেশের প্রথম টপিক ছিল জীব ও জড় বস্তুর মধ্যকার সম্পর্ক। তো পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই দুই ভাগে ভাগ করি। মানুষ, পশু পাখি, গাছপালা এরা হলো জীব, কারণ এদের জীবন আছে, এরা চলাফেরা করতে পারে, এরা খাবার গ্রহণ করে ইত্যাদি, এদের বৃদ্ধি ঘটে, এইরকম আরো অনেক বৈশিষ্ট্য আছে। আর জড় হইল মাটি, বায়ু, পানি, গাড়ি, বাড়ি, চেয়ার, টেবিল ইত্যাদি হলো জড় বস্তু। এদের জীবন নাই, এরা চলাফেরা করতে পারে না। তো এইসব কারণে এদের আমরা জড় বস্তু বলি। তো এখন আমাদের কথা হলো জীব ও জড় বস্তুর মধ্যে সম্পর্ক। জীব ও জড় বস্তুর মধ্যে অনেক ধরনের সম্পর্ক আছে। যেমন জীব বেঁচে থাকার জন্য বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে। যেমন শ্বাস গ্রহণের জন্য বায়ু, অর্থাৎ বায়ু থেকে আমরা কি অক্সিজেন গ্রহণ করি। পান করার জন্য আমরা পানি পান করি, পানি একটা জড় বস্তু। পুষ্টির জন্য খাবার এবং বাসস্থান তৈরির জন্য আমরা মাটি ব্যবহার করি। চলাচলের জন্য আমরা গাড়ি ব্যবহার করি। কাজে আমাদের দেখা যায় জীব এবং জড় বস্তুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই একটা ছাড়া অন্যটা হতে পারে না। তারপর আমরা দেখি জীব বা প্রাণীর পরে উদ্ভিদও বেঁচে থাকার জন্য বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে। যেমন সূর্যের আলো, পানি ও বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে। আবার শাপলা, কচুরিপানা ইত্যাদি উদ্ভিদের আবাসস্থল হচ্ছে পানি। কাজে মানুষ যেরকম আবাসস্থল হচ্ছে মাটির উপরে, আর শাপলা, কচুরিপানা এসব জলজ উদ্ভিদের আবাসস্থল হচ্ছে পানি। আর কিছু কিছু উদ্ভিদ মাটিতেও আছে, আম গাছ, জাম গাছ, এগুলি কিন্তু মাটির উপরে বসবাস করে, মাটির উপরে বেঁচে থাকে। এবার আমরা দেখি জীব এবং জড় বস্তুর মধ্যে সম্পর্ক আছে। তো এই সম্পর্কে যদি তোমাদের প্রশ্ন থাকে, জীব কিভাবে জড়ের উপর নির্ভরশীল, এই সম্পর্কে 6টি বাক্য লিখো। তাহলে আমরা লিখব জীব যেভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল এই সম্পর্কে 6টি বাক্য হচ্ছে। 1 নম্বরে আমরা লিখতে পারি সকল জীবের বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য প্রয়োজন। 2 নম্বরে ফসল ফলানো ও জীবের বাসস্থান তৈরির জন্য মাটি প্রয়োজন। 3 নম্বরে লিখতে পারি জীবের আবাসস্থল হিসাবে মাটি, যেমন কেঁচো, ইঁদুর, সাপ, পোকামাকড় এরা মাটিতে গর্ত করে বাস করে। আবার মাছ, কুমির, শাপলা, কচুরিপানা ইত্যাদি পানিতে বাস করে। কাজে কিছু প্রাণীও আছে, কিছু উদ্ভিদও আছে, এরা কিন্তু পানিতে বসবাস করে। তারপরে আছে 4 নম্বরে সূর্যের আলো, পানি ও বায়ু ব্যবহার করে অনেক জীব নিজের খাদ্য নিজেই তৈরি করে। তারপর 5 নম্বরে লিখতে পারি আমরা
জীবন যাপনের জন্য আসবাবপত্র, পোশাক ও যন্ত্রপাতি তৈরিতে জীব জড়বস্তুর উপর নির্ভরশীল। কাজেই জীবন যাপনের জন্য আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি এগুলি কিন্তু আমরা বিভিন্ন জড় বস্তু দিয়ে ব্যবহার করি। পোশাক, যন্ত্রপাতি এগুলি কিন্তু জড় বস্তু, কাজে একে অপর নির্ভরশীল। তারপরে 6 নম্বর লিখতে পারি জীব শ্বাসকার্য সম্পাদনে বায়ুর অক্সিজেনের উপর নির্ভরশীল। তো এভাবে আরো অনেক ধরনের বাক্য লেখা যায়। আমাদের 6টি বাক্য চাইলেও আমরা 6টি বাক্য লিখে দিলাম। এবার আসবো আমরা উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল, এটার জন্য আমরা দেখতে পাই প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। এটা আমরা বইয়ের 5 নম্বর পৃষ্ঠাতে আমরা দেখতে পাই। উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, শাখা প্রশাখা ও ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। এটাও আমরা জানি, কারণ বিভিন্ন উদ্ভিদের কাণ্ড, যেমন আমরা আখ খাই, এটার কাণ্ড। শাখা প্রশাখা আরও আছে বিভিন্ন, আমরা যেমন মশলা হিসাবে আমরা এরকম দারচিনি এগুলি খাই, এগুলি শাখা প্রশাখা, ঢাল, চাল এগুলি। আর ফলমূল তো আমরা খাই, বিভিন্ন রকম ফল ফ্রুট যেগুলি আছে, আপেল, কমলা, এগুলো কিন্তু ফলমূল। এরপরে আরো অনেক ধরনের আঙ্গুর, ফল টল আছে, এগুলো আমাদের কিন্তু উদ্ভিদ থেকে পাই। তারপরে উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল। যেমন আবাসস্থল বলতে অনেক উদ্ভিদের মধ্যে, গাছের মধ্যে বানর, কাঠবিড়ালি, বিভিন্ন পাখি এরা মানে বাসা তৈরি করে বসবাস করে। পোকামাকড় ইত্যাদি ওখানে গাছে বাসা তৈরি করে বসবাস করে। পাখি গাছের ডালে বাসা বাঁধে। মানুষ ও তার বাসস্থান তৈরি করতে উদ্ভিদ ব্যবহার করে। কাজেই প্রাণী উদ্ভিদের উপর এভাবে নির্ভরশীল। তারপর উদ্ভিদের দিকে আমরা আলোচনা করে দেখি, উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। খাদ্য তৈরির জন্য প্রাণীর আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এটা উদ্ভিদের খাদ্য তৈরির জন্য ব্যবহার করে। পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। প্রাণীর মৃতদেহ পচে প্রাকৃতিক সারে পরিণত হয়, যেটাকে আমরা জৈব সার বলি বা হিউমাস সার, এবং এই সার পুষ্টি হিসাবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে, অনেক সতেজ হয়। তারপরে পরাগায়নের ফলেও উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায়। বিভিন্ন প্রাণী যেমন পাখি, মৌমাছি ইত্যাদি পরাগায়নে সাহায্য করে। মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। তাহলে আমরা পরাগায়ন বুঝি। পরাগায়ন হচ্ছে, তোমরা উপরের ক্লাসে দেখতে পাবে, উপরের ক্লাসে শিখতে পাবে, এটা মাত্র নতুন শুরু এবং এই শব্দটা তোমাদের জন্য নতুন। পরাগায়ন হচ্ছে ফুলের পরাগরেণু অন্য স্ত্রী ফুলের গর্ভাশয়ে যখন স্থানান্তরিত হয়, তখন ওইটা ফলে পরিণত হয়। ওই ফুলটা ফলে পরিণত হয়, ফল থেকে আমরা বীজ পাই। এই বীজটা আবার মাটিতে বপন করলে আমরা আবার গাছ, বৃক্ষ তৈরি হয়। যেমন একটা আম খাওয়ার পরে আমের বিচিটা যদি মাটিতে পুঁতে দেয়, তাহলে একটা গাছ তৈরি হয়। এইটা কিন্তু আমটা হয়েছে পরাগায়নের কারণে আমটা হয়েছে, ফলটা হয়েছে, ফল থেকে আমরা বীজ পেয়েছি। একইভাবে নারকেলও যদি আমরা মাটিতে পুঁতে রাখি, তাহলে ওইটার থেকে গাছ তৈরি হয়। এরপর হলো বীজের বিস্তরণ। বীজের বিস্তরণ এক জায়গা থেকে অন্য জায়গায় বীজকে নিয়ে এটাকে লাগানো, এক জায়গাতে অন্য জায়গায় ছড়িয়ে দেওয়া। এক দেশের নারকেল অন্য দেশে নিয়ে যদি মানে বপন করা হয়, তাহলে ওইটা কিন্তু ওই দেশে এটা ফলন দিবে। তো এই জন্য এইটাকে বলা হয় বীজের বিস্তরণ। তো বীজের বিস্তরণ নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে। এক জায়গা থেকে অন্য জায়গায় এটার আবাদ এবং চাষাবাদ হয়, তারপর দেখা যায় ওখানে আবার নতুন আবাস তৈরি হয়। এভাবে পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একের ওপর নির্ভরশীল। তো এই সম্পর্কে যদি আমরা একটা প্রশ্ন দিতে পারি, উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল, এই সম্পর্কে 4টি বাক্য লিখো। তাহলে আমরা লিখবো, 1 নম্বরে উদ্ভিদ তার খাদ্য তৈরির জন্য পরাগায়ন ও বীজের বিস্তরণের প্রয়োজনে প্রাণীর উপর নির্ভরশীল। 2 নম্বরে লিখতে পারি, উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন মানুষ শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। 3 নম্বরে লিখতে পারি, উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, শাখা ও ফলমূল মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে। 4 নম্বরে লিখতে পারি, মানুষ তার বাসস্থান
তৈরি ও জ্বালানি হিসাবে উদ্ভিদ ব্যবহার করে। এইভাবে আমরা দেখি একে অপরের উপর নির্ভরশীল। এই সম্পর্কে আমরা 4টা বাক্য লিখলাম। তারপরে আমাদের টপিক হচ্ছে শক্তি প্রবাহ। শক্তি প্রবাহ কি এটা আমরা দেখতেছি। শক্তি প্রবাহটা হলো বইয়ের 6 নম্বর পৃষ্ঠাতে। দেখো শক্তি প্রবাহ। শক্তি প্রবাহ এখানে খাদ্য এবং খাদক থেকে আমরা শক্তি প্রবাহ টপিকগুলি পাই। এখানে এটা শক্তি প্রবাহটা হচ্ছে খাদ্য শৃঙ্খলের একটা ধারাবাহিক প্রক্রিয়া। এখানে আমরা দেখি সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসাবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। এভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। এটা হলো শক্তির প্রবাহ। তো শক্তির প্রবাহ আমরা এভাবে বুঝে দিতে পারবো যে এভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু হয়। তো এভাবে আমরা দেখতে পাই, যদি আমাদের প্রশ্ন থাকে শক্তি প্রবাহ কি অথবা প্রাণী কিভাবে শক্তির জন্য জীবের উপর নির্ভরশীল, তা আমরা লিখব সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। কিন্তু উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কাজে প্রাণীরা খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে দেখি আমরা পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসাবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। এভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। এই পদ্ধতিকে আমরা শক্তি প্রবাহ বলি আমরা। তারপরে আমরা দেখি বাস্তু সংস্থান উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। এখন বাস্তু সংস্থান কি? বাস্তু সংস্থান হলো সকল বিভিন্ন প্রজাতির প্রাণী একসাথে বসবাস করা। যেমন সুন্দরবন একটা বাস্তু সংস্থান, পুকুরের বাস্তু সংস্থান, অর্থাৎ এক মাছ অন্য মাছকে খাচ্ছে। অর্থাৎ সুন্দরবনে বাস্তু সংস্থান হলো এরকম যে ওখানে বাঘ কিন্তু অন্য প্রাণীকে খায়। যেমন বাঘ হরিণকে খায়, হরিণে কিন্তু ঘাস লতাপাতা ইত্যাদি উদ্ভিদ খায়। তা এখন কোনো কারণে যদি হরিণের সংখ্যা কমে যায়, অর্থাৎ হরিণের সংখ্যা কমে যাওয়া অর্থাৎ যদি গাছপালা মানে ঘাস লতাপাতা কমে যায়, তাহলে হরিণ খাবার পাবে না, হরিণ মারা যাবে। তাহলে হরিণ মারা গেলে বাঘও আবার হরিণ পাবে না, বলে বাঘও ওখানে আসতে বিলুপ্ত হয়ে থাকবে। এই জন্য একটার উপর একটা নির্ভরশীল। এবার আসছি আমরা খাদ্য এবং খাদক কি। খাদ্য কি? খাদ্য হলো জীবন ধারণ বা শরীরের বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য আমরা যা খাই তাই হচ্ছে খাদ্য। খাদ্য থেকে জীব সব ধরনের পুষ্টি উপাদান পেয়ে থাকে। আর খাদক হচ্ছে যারা খাবার খায় তারা হচ্ছে খাদক। খাদক অর্থাৎ যারা খাবার খাইয়ে থাকে তারা হলো খাদ্য। খাদ্য এবং খাদকের সম্পর্ক হলো খাদ্য শৃঙ্খল, যেটা আমরা একটু আগেও আলোচনা করলাম। যেমন ঘাসকে ঘাস ফড়িংয়ে খায়, ঘাস ফড়িংকে ব্যাঙ খায়, আবার ব্যাঙকে সাপে খায়, সাপকে আবার ঈগলে খায়। এইভাবে এটা একটা খাদ্য শৃঙ্খল তৈরি হয়। তো একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে। তাহলে খাদ্য জাল আমরা একটা ছবি দেখতে পাই 7 নম্বর পৃষ্ঠার মধ্যে। এই খাদ্য জালটা তোমরা ভালোভাবে দেখবে। বিভিন্ন এখানে অনেকগুলি খাদ্য শৃঙ্খল আছে, একাধিক খাদ্য শৃঙ্খল একসাথে হয়ে একটা খাদ্য জাল তৈরি হয়েছে। এখানে এই খাদ্য শৃঙ্খলগুলি থেকে যে কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে। তা যাক, আমরা গত ক্লাসে কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো কিছু কাঠামোবদ্ধ নমুনা প্রশ্ন আমি উত্তর তৈরি করে দিলাম। যেমন 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মানুষ নির্ভর করে এরূপ 3টি জড় বস্তুর নাম লিখো। মানুষ বেঁচে থাকার জন্য জড় বস্তুর উপর নির্ভরশীল, এর সপক্ষে 3টি বাক্য লিখো। এভাবে নাম্বার থাকে। তো আমরা লিখব মানুষ নির্ভর করে এরূপ 3টি জড় বস্তুর নাম হলো মাটি, 2 নম্বর বায়ু এবং 3 নম্বর পানি।
এবার নাম্বার দিয়ে লিখলে সবচেয়ে ভালো। তারপর আমরা লিখব মানুষ বেঁচে থাকার জন্য জড় বস্তুর উপর নির্ভরশীল এই সম্পর্কে। মানুষ বেঁচে থাকার জন্য জড় বস্তুর উপর নির্ভরশীল এর সপক্ষে 3টি বাক্য, আমরা অনেকগুলো বাক্য লিখতে পারি, আমরা 3টা চাইছি, আমরা 3টাই লিখব। মানুষ শ্বাস গ্রহণের জন্য বায়ু, পান করার জন্য পানি এবং বাসস্থান তৈরির জন্য মাটি প্রয়োজন। 2 নম্বরে মানুষ ফসল ফলানোর জন্য মাটি এবং প্রয়োজনীয় পুষ্টির জন্য খাবার প্রয়োজন হয়। 3 নম্বরে লিখতে পারি মানুষ যাতায়াতের জন্য যানবাহন, জীবনযাপনের জন্য বাসস্থান, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন। কাজে আমরা দেখি বেঁচে থাকার জন্য বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল এই সম্পর্কে আমরা 3টা বাক্য লিখলাম। 1 নম্বর, বেঁচে থাকার জন্য শ্বাস গ্রহণের জন্য আমাদের এগুলি দরকার, ফসল ফলানোর জন্য মাটির দরকার, এটা একটা জড়বস্তু, যাতায়াতের জন্য যানবাহন, আসবাবপত্র, পোশাক এগুলি সব জড়বস্তু, এগুলির উপর মানুষ নির্ভর করে। তারপরে খ নম্বর প্রশ্ন হচ্ছে জীব বেঁচে থাকার জন্য জড় বস্তুর উপর নির্ভরশীল এর সম্পর্কে 6টি বাক্য। এটা আমরা গতদিনও আলোচনা করেছিলাম। 6টি বাক্য যেমন আছে, সকল জীবের বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য প্রয়োজন। 2 নম্বরে ফসল ফলানো এবং জীবের বাসস্থান তৈরির জন্য মাটির প্রয়োজন। 3 নম্বরে জীবের আবাসস্থল হিসাবে মাটি, যেমন কেঁচো, ইঁদুর, সাপ, পোকামাকড় এরা মাটিতে গর্ত করে মাটির গর্তে বসবাস করে। আবার মাছ, কুমির, শাপলা, কচুরিপানা ইত্যাদি পানিতে বাস করে। কাজে এদের আবাসস্থল হইল পানি আর এদের আবাসস্থল হইল মাটি। 4 নম্বর হলো সূর্যের আলো, পানি ও বায়ু ব্যবহার করে অনেক জীব নিজের খাদ্য নিজেই তৈরি করে, যেমন বিশেষ করে আমরা উদ্ভিদের কথা জানি। 5 নম্বরে জীবন যাপনের জন্য আসবাবপত্র, পোশাক ও যন্ত্রপাতি তৈরিতে জীব জড় বস্তুর উপর নির্ভরশীল। 6 নম্বর হলো জীব শ্বাসকার্য সম্পাদনে বায়ুর অক্সিজেনের উপর নির্ভরশীল। বায়ুর অক্সিজেন কিন্তু একটা জড় বস্তু। এরপরে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে জীবের 2টি বৈশিষ্ট্য লিখো। জীবের অনেকগুলি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে 2টি বৈশিষ্ট্য চাইলে আমরা 2টি লিখবো। মানুষ কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল এই সম্পর্কে 4টি বাক্য লেখো। তো জীবের 2টি বৈশিষ্ট্য হলো জীব বংশবৃদ্ধি করতে পারে, জীব খাদ্য গ্রহণ করতে পারে, জীব চলাফেরা করতে পারে, জীবের অনুভূতি আছে ইত্যাদি অনেক আছে। এরপরে পরেরটা হলো মানুষ কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, এটা আমরা আরো অনেক আলোচনা করছি। এর সম্পর্কে 4টা বাক্য আমরা লিখি। উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন মানুষ শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। 2 নম্বরে লিখতে পারি উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, শাখা প্রশাখা এবং ফলমূল মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে। 3 নম্বরে লিখতে পারি জীবন যাপনের জন্য বাসস্থান, আসবাবপত্র, পোশাক ইত্যাদি তৈরির জন্য মানুষ উদ্ভিদের উপর নির্ভরশীল। 4 নম্বরে লিখতে পারি জ্বালানি ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মানুষ উদ্ভিদের উপর নির্ভরশীল। কাজে আমরা জানি প্রাণী এবং উদ্ভিদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কে, একে অপরের উপর নির্ভরশীল। এটা প্রশ্ন ছিল মানুষ বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, এখানে এই জন্য মানুষের সাথে উদ্ভিদের 4টা সম্পর্ক আমরা লিখলাম। তারপরে আমি দিলাম শিখন ফল অর্থাৎ বাড়ির কাজ হিসেবে নিচের প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরাই তৈরি করে শিখবে। এর ধরনের আরো অনেক প্রশ্ন আছে, অধ্যায়টা একটু ভালোভাবে পড়লে যে কোনো প্রশ্ন তোমরা উত্তর লিখতে পারবে। তো প্রশ্ন হলো মৌমাছি ফুলের মধু খেতে আসলে ফুলের মধ্যে কি পরিবর্তন ঘটে। আরেকটা হলো বেঁচে থাকার জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল এ সম্পর্কে 4টি বাক্য লেখো। তা আমরা জানি মৌমাছি ফুলের মধু খেতে আসলে ফুলের মধ্যে কি পরিবর্তন ঘটে। এখানে পরাগায়ন ঘটে, এটা আমরা জানি। মধু খেতে আসলে ফুলে পরাগায়ন ঘটে। তারপর বেঁচে থাকার জন্য যেটা উদ্ভিদ নির্ভরশীল, এটা আমরা আগেও আলোচনা করছি, উপরের দিকে তোমরা দেখবে। তারপরে প্রশ্ন হচ্ছে পরাগায়ন কি। পরাগায়নে সাহায্য করে এমন 2টি প্রাণীর নাম লিখো। তো আমরা পরাগায়ন কি এটা আমরা জানি। পরাগায়ন হচ্ছে উদ্ভিদের বীজ সৃষ্টির একটা প্রক্রিয়া। উদ্ভিদের বীজ সৃষ্টির প্রক্রিয়া আমরা আরো বলেছিলাম, যদি ফুলের পরাগরেণু অন্য ফুলের গর্ভাশয়ে স্থানান্তরিত হলে
ও ফুল থেকে আমরা ফল পাই, অর্থাৎ ওইটা ফুলটি ফলে পরিণত হয়ে যায়, ফল থেকে বীজ হয়, এটা একটা বীজ। তাহলে এখানে সংক্ষেপ কথা হলো পরাগায়ন হলো উদ্ভিদের বীজ সৃষ্টির একটা প্রক্রিয়া। এটা উপরের ক্লাসে তোমরা অনেক ভালোভাবে শিখতে পারবে। এবং এখানে আরো আছে পরাগায়নে সাহায্য করে এমন দুটি প্রাণীর নাম। আমরা এইমাত্র জানি পরাগায়নের সৃষ্টি হয়, পাখি জানি, মৌমাছি জানি, এগুলি কিন্তু এই তোমাদের বইয়া আলোচনা করেছে। দুইটি প্রাণীর নাম, একটা পাখি এবং মৌমাছি, এবং বাতাসের সাহায্যে পরাগায়ন সম্পাদিত হয়। এগুলি পরাগায়নের মাধ্যম, অর্থাৎ এরা জানে না, এরা ফুলের মধ্যে মধু খেতে আসলে ওই ওদের অজান্তে ওদের গায়ে পরাগরেণু লেগে যায়, এবং অন্য ফুলে যাইলে ওই পরাগরেণুটা ওখানে স্থানান্তরিত হয়, তারপর এটা এখানে পরাগায়ন ঘটে, অর্থাৎ জাইগোট হয়, জাইগোট থেকে ফুল থেকে ফল হয়, ফল থেকে বীজ হয়, ইত্যাদি আর কি। আচ্ছা, যাক, তারপরে উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ গুরুত্বপূর্ণ হওয়ার কারণ দুটি বাক্যে লেখো। কারণ বিস্তরণের জন্য গুরুত্বপূর্ণ হওয়ার কারণ তো অবশ্যই আছে। এখানে কারণ হলো বীজের বিস্তরণের মাধ্যমে মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে পড়তে পারে, এটা আমরা কথা বলতে পারি। 2 নম্বরে বলতে পারি বীজের বিস্তার উদ্ভিদের নতুন নতুন আবাস গড়ে তুলতে সাহায্য করে, অর্থাৎ বীজের বিস্তার এক দেশ থেকে অন্য দেশে যখন বীজটা চলে যায়, তখন ওখানেও আবার এটা ফলনের জন্য এটা ওখানে বপন করা হয়, তখন ওখানেও আবার এটা গাছ হয়ে ফল হয়, ওই তাহলে এটা বীজের বিস্তার লাভ করে, অন্য দেশেও এটার আবাদ সৃষ্টি হয়, এইভাবে এক দেশ থেকে অন্য দেশে এটা বিস্তার লাভ করে। তারপরে হলো খাদ্যজাল কি, এটাও তোমাদের বই আছে। খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে দুটি পার্থক্য লেখো। খাদ্যজাল কি? হ্যাঁ, খাদ্যজাল তো আমরা জানি। খাদ্যজাল হলো, আমরা বইয়ের মধ্যে দেখেছি, শেষের দিকে আছে খাদ্যজাল। অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে খাদ্যজাল সৃষ্টি হয়। পরিবেশে এটি হলো খাদ্যজাল নামে পরিচিত। পরিবেশে এটি খাদ্যজাল নামে পরিচিত। অনেকগুলি খাদ্য শৃঙ্খল, তা আমরা বইয়ের পৃষ্ঠা 7 নম্বর পৃষ্ঠাতে দেখি, বইয়ের 7 নম্বর পৃষ্ঠা দেখি অনেকগুলি খাদ্য শৃঙ্খল একসাথে হয়ে খাদ্যজাল তৈরি হয়েছে। এবার আমরা খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজালের মধ্যে দুটো পার্থক্য লিখবো। তা তোমরা এটা টেবিল করে লিখবে। 1 নম্বরে খাদ্যজাল সম্বন্ধে লিখতে পারো, খাদ্যজাল হলো একাধিক খাদ্য শৃঙ্খলের একত্রিত রূপ। আর খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে লিখতে পারি আমরা, খাদ্য শৃঙ্খল হলো উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক একটা প্রক্রিয়া। 2 নম্বর খাদ্যজাল লিখতে পারি, যে কোনো বাস্তু সংস্থানে মাত্র একটি খাদ্যজাল থাকে। আর খাদ্য শৃঙ্খলের 2 নম্বরে লিখতে পারি, যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলি খাদ্য শৃঙ্খল থাকতে পারে। আমি আবার বলছি, খাদ্যজাল 1 নম্বরে লিখবো আমরা, খাদ্যজাল হলো একাধিক খাদ্য শৃঙ্খলের একত্রিত একটা রূপ। আর 1 নম্বরের খাদ্য শৃঙ্খল লিখতে পারি, খাদ্য শৃঙ্খল হলো উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের একটি ধারাবাহিক প্রক্রিয়া। খাদ্যজালের 2 নম্বর পয়েন্ট লিখতে পারি আমরা, যে কোনো বাস্তু সংস্থানে মাত্র একটি খাদ্যজাল থাকে। আর খাদ্য শৃঙ্খলের 2 নম্বরে লিখতে পারি, যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলি খাদ্য শৃঙ্খল থাকতে পারে। খাদ্যজাল হইলে একটি মাত্র খাদ্যজাল, আর খাদ্য শৃঙ্খল হইলে অনেকগুলি খাদ্য শৃঙ্খল থাকে। তো যাক, আজ এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা তোমরা ভালোভাবে একটু পড়বে, তাহলে যে কোনো প্রশ্ন আমরা যখন আবার রিভিশন করব, তখন আবার অনেক অন্যান্য প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্নের পরে আমরা শূন্যস্থান, বাম পাশে বাক্যাংশ, ডান পাশে বাক্যাংশ, মিলকরণ ইত্যাদি ধরনের প্রশ্ন তোমাদের পিএইচডি পরীক্ষা থাকবে। ওই ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তা পরবর্তী ক্লাসে আমরা আরেকটা দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তাই বলে এখানে আজকে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত পড়াশোনা একটু অধ্যয়ন করো। তো এবার আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।